অধ্যায় ৪ ক্লাইনের অনুরোধ। সাউথভিল বিয়ারের সাদা ফেনা শার্লক মরিয়াটির সামনে রাখতে দেখে কার্লসনের অবশেষে হুঁশ ফিরল। লাকিবারের বারটেন্ডার তাদের থেকে কিছুটা দূরে সরে যাওয়ার পরই সে চাপা গলায় জিজ্ঞেস করল, তুমি কি চাও? ক্লাইন মোরেত্তি তার গ্লাসটা তুলে নিল এবং এক চুমুক খেল। সে কয়েক সেকেন্ড সময় নিয়ে ম্যাল্টের তেতো স্বাদ আর তার মধ্যে লুকিয়ে থাকা হালকা মিষ্টিভাবটা উপভোগ করল। চিয়ার্স! সে আর চোখে কার্লসনের দিকে তাকাল এবং গ্লাস তোলার আগে একটু হাসল। কোনো দ্বিধা না করেই কার্লসন মাথা নাড়ল এবং প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, তোমার কাছে বিয়ার আছে আর আমার কাছে কড়া মদ, এটা টোস্ট করার জন্য ঠিক মানানসই না। ক্লাইন শুধু ফর্মালিটি রক্ষা করছিল, তাই সে আবারও তার সাউথভিল বিয়ারে চুমুক দিল, সোজা সামনের দিকে তাকাল এবং হালকা হাসল। সে বলল, আমি যা চাই তা খুবই সাধারণ। আমি নিশ্চিত নই যে সমাধির ভেতরে কি আছে, তাই আমি শুধু একটু অস্পষ্টভাবেই বর্ণনা করতে পারি। আমি আশা করি তোমাদের সমাধি অভিযানের পর পাওয়া জিনিসগুলো থেকে আমি একটা জিনিস বেছে নিতে পারব। আমি লোভী নই, আর আমার এই অনুরোধে কোনো উচ্চ সিকোয়েন্সের জিনিস থাকবে না। এমনকি যদি সেগুলো অপশনেও থাকে, তাহলেও আমি সেটা নেওয়ার সাহস করব না। যদি তোমরা কিছুই না পাও অথবা সেখানে শুধু উচ্চ সিকোয়েন্সের জিনিসই থাকে, তাহলে আমার কিছুই লাগবে না। অবশ্যই আমি বিশ্বাস করি যে যদি দ্বিতীয় ঘটনাটি ঘটে, তবে আমার অবদানের সাথে সামঞ্জস্য রেখে আমাকে কিছু নগদ টাকা দিতে তোমরা কিপটেমি করবে না। গতকাল শ্যারনের কাছ থেকে আমন পরিবারের সমাধির কথা শোনার পর ক্লাইন কিছু প্রাথমিক পরিকল্পনা তৈরি করেছিল। তার প্রথম পরিকল্পনা ছিল তামার বাঁশি বাজানো, আজিকের সাথে যোগাযোগ করা এবং সমাধির সন্ধানে একসাথে কাজ করা। তবে এই পরিকল্পনায় বেশ কিছু সম্ভাব্য সমস্যা ছিল। প্রথমত, সে নিশ্চিত ছিল না যে আজিক, যে কিনা এখনও তার হারানো স্মৃতি খোঁজার চেষ্টা করছিল, সে তার কতটা শক্তি ফিরে পেয়েছে। দ্বিতীয়ত, MI9 আজিকের পিছু নিয়েছিল, তাই সে এবং আজিক খুব সহজেই বিপদে পড়তে পারত। তৃতীয়ত, এমন একটা বড় সম্ভাবনা ছিল যে ক্লাইন আবারও সিল করা প্রত্নবস্তু SO8-এর নজরে পড়ে যেতে পারে। অবশ্যই সে ধূসর কুয়াশার সাহায্য নিয়ে যোগাযোগ করার বা অভিযানে নামার কথাও ভাবতে পারত। তবে ধূসর কুয়াশার উপরে তামার বাঁশি বাজালে বার্তাবাহককে ডাকা অসম্ভব হয়ে পড়ত, যার ফলে তার পরবর্তী সমস্ত পরিকল্পনা ভেস্তে যেত। সবচেয়ে বড় কথা, ক্লাইন ধূসর কুয়াশার উপরের জায়গার রহস্য আজিক এগার্সের কাছে প্রকাশ করার সাহস পায়নি, যার নিজের পরিচয়ই একটা রহস্য হয়েছিল। তাই শেষমেশ সে দ্বিতীয় পদ্ধতিটাই বেছে নিল, যেটা ছিল একজন তথ্যদাতা হিসেবে তার পরিচয় ব্যবহার করে মেশিনারি হাইভ মাইন্ডের কাছে তথ্য জমা দেওয়া এবং একটা যুক্তিসঙ্গত পুরস্কার দাবি করা। উচ্চ সিকোয়েন্সের বিয়ন্ডারদের সংখ্যার কথা আসলে 7টি চার্চের চেয়ে আর কোন দলের কাছে বেশি থাকতে পারে? ক্লাইন যতটুকু জানত, চার্চ অফ অ্যাভারনাইটে প্রায় 10 জনের মতো উচ্চ সিকোয়েন্সের বিয়ন্ডার ছিল। অন্যভাবে বললে 13 জন আর্চবিশপ এবং 9 জন উচ্চপদস্থ ডিকনের প্রায় অর্ধেকই সিকোয়েন্স 4-এ পৌঁছেছিল বা সেটা অতিক্রম করেছিল। এভারনাইট গডেসের আশীর্বাদ পুষ্ট চার্চ অফ এভারনাইটের পোপের কথা তো বাদই দিলাম। যদিও বাষ্প এবং যন্ত্রপাতির দেবতার চার্চের অবস্থা এই দিক থেকে কিছুটা দুর্বল হয়, তবুও সেটা খুব বেশি খারাপ হওয়ার কথা নয়। তাদের ব্যাকল্যান্ড ডায়োসিসের আর্চবিশপ হোরামিক হেইডেন নিজেই একজন উচ্চ সিকোয়েন্সের বিয়ন্ডার ছিল, আর তাই একটা প্রাচীন চার্চের জন্য, যাদের আজ পর্যন্ত জমানো প্রচুর সম্পদ আছে, তারা মাঝারি সিকোয়েন্সের জিনিসগুলোকে খুব একটা বেশি গুরুত্ব দেবে না। ক্লাইন বিশ্বাস করত যে সে একটা যুক্তিসঙ্গত দাম নিয়ে আলোচনা করতে পারবে। সহজ কথায়, তার দ্বিতীয় পরিকল্পনার মূল কথা ছিল যে কোনো সমস্যার জন্য একটা সংস্থাকে খুঁজে বের করো। ক্লাইনের প্রস্তাব শোনার পর কার্লসন 1 সেকেন্ডের জন্য থামল, তারপর বলে উঠল, তুমি কি ঈশ্বরে বিশ্বাসী নও? আমার মনে সবসময় গডেসের স্থান আছে, এটা ভেবে ক্লাইন তার বুকে একটা ত্রিভুজাকার পবিত্র চিহ্ন আঁকল। সে বলল, ঈশ্বরের প্রতি আমার বিশ্বাসের কারণেই আমি এই তথ্যটা তোমাকে জানিয়েছি। মিস্টার স্ট্যান্টনের মাধ্যমে নাইটহকদের জানায়নি। ঈশ্বর বলেছে, যারা শক্তিশালী হতে চায় তাদের শক্তিশালী হতে দাও। একমাত্র শক্তিশালী হলেই আর বেশি টাকা থাকলেই আমি বিভিন্ন চ্যানেল আর সম্পদের কাছে পৌঁছাতে পারব, আর এভাবে তোমাদেরকে আরও ভালো আর কার্যকরী তথ্য দিতে পারব। মিশনারি হাইভ মাইন্ডকে রাজি করানোর জন্য সে বিশেষ করে সকালের সময়টা তার আগে কেনা স্টিম অ্যান্ড মেশিনারিজ বাইবেল পড়ার পেছনে ব্যয় করেছিল। তারপর সে দেবতার বলা এমন কিছু বাক্য খুঁজে বের করেছিল যা তার প্রয়োজনের সাথে মিলে যায় এবং সেগুলো মুখস্থ করে নিয়েছিল। কার্লসন মুহূর্তের জন্য কোনো উত্তর দিতে পারল না। সে অবাক হয়ে সেখানেই বসে রইল, এমনকি সে পান করার কথাও ভুলে গিয়েছিল। এটা দেখে ক্লাইন তাড়াতাড়ি যোগ করল, তাছাড়া এটা তোমাদেরকে নতুন প্রজন্মের তথ্যদাতাদের সাথে একটা সুন্দর এবং কার্যকরী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। যতদিন তোমরা এর ফলে আমার পাওয়া পুরস্কারের খবরটা ছড়াবে আর নিজেদের কথা না ভেঙে প্রতিশ্রুতি রক্ষা করবে, আমি বিশ্বাস করি যে অন্যান্য তথ্যদাতারাও খুব অনুপ্রাণিত হবে আর তোমাদের জন্য দরকারি তথ্য জোগাড় করার জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই আমি চাই যে তোমরা এই খবরটা প্রচার করার সময় আমার ছদ্মনামটা ব্যবহার করবে। কার্লসন শূন্য দৃষ্টিতে কথাগুলো শুনল, গ্লাসটা তুলে নিল এবং এক ঢোকে পান করল, আর সে প্রায় বিষম খেয়ে বসল। কাফ! শার্লক,
তুমি আসলেই আমি আগে তোমার সম্পর্কে যেমনটা জানতাম তার চেয়ে একদমই আলাদা। সে দীর্ঘশ্বাস ফেলে বলল। তার স্মৃতিতে থাকা গোয়েন্দা শার্লক মরিয়াটি বিশ্লেষণ এবং যুক্তিতে খুব ভালো ছিল। সে অসম্ভব শান্ত আর ভদ্র ছিল, আর ন্যায়ের প্রতি তার গভীর বোধ ছিল, এবং সে খুব কার্যকরী উপদেশও দিয়েছিল। সে ছিল ঈশ্বরের একজন অসাধারণ বিশ্বাসী। কিন্তু এখন সে এমন হয়ে গেছে। ক্লাইন তার বিয়ারে চুমুক দিয়ে হালকা হাসল। সে বলল, সবারই আলাদা আলাদা দিক থাকে। সবকিছু সামলানোর জন্য একটা মাত্র রূপ ব্যবহার করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সিদ্ধান্ত নেওয়ার সময় তোমাকে এই সমস্যার দিকে নজর দিতে হবে। একটু শান্ত হওয়ার পর কার্লসন উঠে দাঁড়াল এবং বলল, এমন একটা অনুরোধে রাজি হওয়ার কোনো অধিকার আমার নেই। আমি এক্ষুনি এটা রিপোর্ট করব, তাই তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো। ঠিক আছে। ক্লাইন লাকি বারের বারটেন্ডারকে হাত নেড়ে ডাকল আর একটু আলু ভাজা অর্ডার করল। ক্লাইন যখন আরাম করে তার খাবার আর বিয়ার শেষ করল, ততক্ষণে কার্লসন মেশিনারি হাইভমাইন্ডের ডিকন ইকানসার বার্নার্ডকে সাথে নিয়ে বাড়ি ফিরে এল। ইকানসার চারপাশে তাকাল, আর আশেপাশে কেউ নেই দেখে সে গম্ভীর গলায় বলল, তোমার অনুরোধে কোনো সমস্যা নেই, তবে একটা শর্ত যোগ করতে হবে। কড়া পার্শ্বপ্রতিক্রিয়া আর অভিশাপ থাকা জিনিসগুলো বেছে নেওয়ার সুযোগের মধ্যে পড়বে না। আমি তো একটা উপাদান চাই। ভেবে ক্লাইন সাথে সাথেই হেসে ফেলল। সে বলল, ঠিক আছে। আমি কি আবার জিজ্ঞেস করার সাহস করতে পারি যে এটা তোমার নিজের সিদ্ধান্ত নাকি ওপরওয়ালাদের কাছ থেকে পাওয়া উত্তর? আমার এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। ইকানসার তার টুপি দিয়ে তার ফোলানো চুলগুলো চেপে ধরল। তবে যেহেতু বিষয়টা চতুর্থ যুগের একটা অভিজাত সমাধির সাথে জড়িত, তাই আমি আর্চবিশপকে একটা টেলিগ্রাম পাঠিয়েছিলাম, আর সে তার জবাবে কোনো আপত্তি জানায়নি। ঠিক আছে। ক্লাইন তার বুকে আবারও একটা ত্রিভুজাকার পবিত্র চিহ্ন আঁকল। আমি এখন তোমাদেরকে তথ্যটা দেব। ইকানসার অবচেতনভাবেই মাথা নাড়ল। সে চারপাশে তাকাল এবং একটা বিলিয়ার্ড রুমের দিকে ইশারা করল। চলো, ভেতরে গিয়ে কথা বলি। এই ডিকন, যাকে সবসময় অ্যারোডেস নামের আয়নাটা সবার সামনে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, সে বেশ অভিজ্ঞ। ক্লাইন মনে মনে বিড়বিড় করল এবং পাশের ঘরগুলো খালি আছে কিনা সেটা নিশ্চিত করে ইকানসার আর কার্লসনকে অনুসরণ করে বিলিয়ার্ড রুমে ঢুকল। ক্লাইন কয়েক সেকেন্ড থামল এবং একটু ভেবেচিন্তে বলল, ঘটনা হল, একজন বিয়ন্ডার হোয়াইট ক্লিফ টাউনে স্ট্র্যাটফোর্ড নদীর মোহনায় একটা লুকানো সমাধির খোঁজ পেয়েছিল। সে চারপাশটা খুঁজেছিল আর কিছু জিনিসও পেয়েছিল। এরপর তারা আরও লোক জোগাড় করেছিল আর আরও গভীরে অনুসন্ধান চালিয়েছিল, কিন্তু কেউ ফিরে আসেনি। তোমরা যদি সেখানে গিয়ে সাবধানে খোঁজো, তাহলে অবশ্যই এর প্রমাণ পেয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনার পর ইকানসার জিজ্ঞেস করল, তুমি কি নিশ্চিত যে এটা চতুর্থ যুগের কোনো অভিজাত সমাধি? বাইরের জিনিসগুলোই প্রমাণ করতে পারে যে তারা টিউডর পরিবারের সদস্য, বিশেষ করে আমন পরিবারের। ক্লাইন সত্যি কথাটাই বলে দিল। এরপর সে তাকে সতর্ক করে বলল, ওখানে যে বিয়ন্ডাররা মারা গেছে তারা মোটেও দুর্বল ছিল না, আর সংখ্যাতেও তারা বেশ কয়েকজন ছিল। আমার বিশ্বাস, এই সমাধিটা এমন কিছু না যেটা উচ্চ সিকোয়েন্সের বিয়ন্ডারদের নিচে কেউ খুঁজতে পারে। আমন ইকানসার স্বভাবতই ভ্রু কুঁচকে ফেলল। এটা বোঝাই যাচ্ছিল যে একজন ডিকন হিসেবে প্রাচীন কিছু গোপন ইতিহাস জানার অধিকার তার ছিল। ক্লাইন আবার জোর দেওয়ার আগেই সে মাথা তুলে বলল, আমরা কোনো পদক্ষেপ নেওয়ার আগে এর সাথে সম্পর্কিত তথ্য সংগ্রহ করব। চতুর্থ যুগের একটা অভিজাত সমাধি খুবই বিপজ্জনক। এই তথ্যটা আর কাউকে বলো না, বা নিজে নিজে অনুসন্ধান করতে যেও না, নইলে তুমি আর তোমার বন্ধুরা শুধু নিজেদের জীবনটাই হারাবে। আমার যদি সাহস থাকত, তাহলে আমি এখানে বসে থাকতাম না। ক্লাইন নিজেকেই একটু ছোট করে হাসল এবং বলল, আমার সুনাম সবসময়ই বেশ ভালো। চুক্তিটা হয়ে যাওয়ার পর ক্লাইন ইকানসার আর কার্লসনকে চলে যেতে দেখল। তারপর সে নিজের টুপিটা পরল আর ধীরে সুস্থে লাকি বার থেকে বেরিয়ে এল। চতুর্থ যুগের অভিজাতদের পাশাপাশি আমন পরিবারের ব্যাপারেও মেশিনারি হাইভমাইন্ড অনেক বেশি সতর্ক থাকবে। কোনো পদক্ষেপ নেওয়ার আগে তাদেরকে অন্তত কয়েকদিন প্রস্তুতি নিতে হবে। সতর্কতা। ক্লাইনের এলোমেলো ভাবনাগুলো একটা মাত্র শব্দে এসে আটকে গেল। তার আরেকটা বিষয়ের কথা মনে পড়ল, যেটাকে সতর্ক বলা যেতে পারে। রোজেল গুস্তাভ যখন টোয়ালাইট হার্মিট অর্ডার বলে সন্দেহ করা সেই প্রাচীন সংগঠনে যোগ দিয়েছিল, তখন সে চাইনিজ ভাষায় লেখা তার নিজের গোপন ডায়েরিতে কখনোই এর নাম উল্লেখ করেনি। প্রতিবারই সে এর উপযুক্ত বৈশিষ্ট্যগুলো তুলে ধরে এটাকে বোঝাত। এই পর্যায়ের সতর্কতা খুবই সন্দেহজনক একটা ব্যাপার ছিল। সম্রাট রোজেল গুস্তাভ কেন সেই সংগঠনের নাম উল্লেখ করার সাহস পায়নি, এমনকি যখন সেটা চাইনিজে লেখা ছিল তখনও? এটা তার ডায়েরিতে যে কোনো কিছু লেখার যে সাহস ছিল, সেই লেখার স্টাইল থেকে সম্পূর্ণ আলাদা। সে কিসে ভয় পেয়েছিল বা সে কি নিয়ে চিন্তিত ছিল? এমনটা কি হতে পারে যে যতদিন সে টোয়ালাইট হার্মিট অর্ডারের নাম মুখে বলত বা লিখে রাখত, ততদিন সে যে ভাষাই ব্যবহার করুক না কেন, তারা সেটা জেনে যেত? তাদের কোনো সদস্য বা তাদের কাছে থাকা কোনো সিল করা প্রত্নবস্তুর কি এমন ক্ষমতা আছে? ক্লাইনের মনে একটা ধারণা উঁকি দিল, কিন্তু সে ঝুঁকি নিতে রাজি না হলে সেটা নিশ্চিত করার কোনো উপায় ছিল না। আমি প্রথমেই ধরে নেব যে এটা সত্যি, আর তারা আমাকে এখনও বুঝতে পারেনি, কারণ ডিজায়ার অ্যাপোস্টলের আত্মার সাথে যোগাযোগ ধূসর কুয়াশার উপরে বসে করা হয়েছিল। অড্রে হলকে এটা জানানোটাও ধূসর কুয়াশা ব্যবহার করে একটা প্রার্থনার উত্তর দেওয়ার মাধ্যমেই করা হয়েছিল। যাই হোক,
প্রায় সোমবার চলে এসেছে, আর আমাকে ট্যারো ক্লাবে অড্রে হলকে মনে করিয়ে দিতে হবে যেন সে টুয়ালাইট হারমিট অর্ডার নামটা মুখে না বলে বা লিখে না রাখে। আর এর কারণটা আমি শুধু তার দিকে একবার তাকালেই সে নিজেই বুঝতে পারবে। ক্লাইন দ্রুত তার পরবর্তী কাজের পরিকল্পনা করে ফেলল আর লাকিবার থেকে লম্বা পা ফেলে বেরিয়ে গেল। এখনও বেশ সকাল আছে দেখে সে ঘোড়ার গাড়িতে করে কুইলাক ক্লাবের দিকে রওনা হল। তার ইচ্ছে ছিল বিকেলটা ওখানেই কাটাবে। হলে ঢোকার সাথে সাথেই সে ঘোড়দৌড়ের শিক্ষক তালিম ডুমন্টকে দেখতে পেল। রাজকীয় রক্তের এই বংশধর এক কোনায় বসেছিল। তার হাতে ছিল এক গ্লাস গাঢ় লাল রঙের আঙুরের মদ। তার মুখটা লালচে হয়ে গিয়েছিল, আর সে বেশ ফুরফুরে মেজাজে সেটাতে চুমুক দিচ্ছিল। ক্লাইন হেসে তাকে অভিবাদন জানিয়ে বলল, তোমাকে দেখে বেশ ভালো মেজাজে আছো বলে মনে হচ্ছে তালিম। তালিম হালকা হেসে বলল, কারণ নতুন বছর আসছে। তারপর সে বেশ উত্তেজনার সাথেই জিজ্ঞেস করল, শার্লক, তুমি কি জানো কাউকে সত্যি সত্যি পছন্দ করার অনুভূতিটা কেমন? ক্লাইন কোনো কথা না বলে একটা নকল হাসি হাসল। আমি দুঃখিত, আমি এখনও সিঙ্গেল। তালিম তার বাকি মদটুকু শেষ করল, উঠে দাঁড়াল, হাত নেড়ে বলল, বড়ই দুঃখের বিষয়, যাই হোক, আমাকে এখন একটু ব্যস্ত হতে হবে। যাই হোক, মিস্টার ফ্র্যামিস কেজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ক্লাইন বাইক প্রজেক্টে তার বিনিয়োগের কথা মনে করে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করল। আজকাল তুমি কবে ফ্রি আছো? আমি চাই তুমি আমাকে সাথে করে ব্যাকল্যান্ডের কিছু দারুণ মজার খাবার চাখাতে নিয়ে চলো। নতুন বছরের পর তালিম তার টুপিটা পরল আর হাসতে হাসতে রিসেপশন হলের দিকে হেঁটে গেল। এই লোকটা কি প্রেমের দুনিয়ায় ঢুকে পড়ল নাকি? ক্লাইন বিড়বিড় না করে পারল না। সে ঠিক যখনই ঘুরে দাঁড়াল আর কয়েক পা হাঁটল, হঠাৎ সে ভারী কিছু একটা পড়ার শব্দ শুনতে পেল। ক্লাইন ঝটকা দিয়ে মাথা ঘোরাল আর দেখল তালিম ডুমন্ট মাটিতে পড়ে আছে। তার বাঁ হাতটা বুকের বাঁ দিকে, যেখানে তার হৃৎপিণ্ড থাকে, সেখানে শক্ত করে চেপে ধরা। তার শরীরটা অবিরাম কাঁপছিল। এই দৃশ্য দেখে ক্লাইন তাড়াহুড়ো করে ছুটে গেল। কিন্তু এই মুহূর্তে তালিম তার মুখ থেকে সমস্ত সাদাফেনা বের করে দিয়ে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সে একটা মৃত লাশে পরিণত হল।